দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিশ সংলাপে আপনাদের সাথে আছে আমি শামীমা দোলা। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কের ৮ সদস্য দেশের ৬টিতে বাংলাদেশ যা রপ্তানি করে এক ভারতেই বাংলাদেশ রপ্তানি করে তার ৬ গুণ বেশি। আবার চীনের পর বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে ভারত থেকে। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের মাত্র ১০% হয় ভারতের সঙ্গে, আর বাংলাদেশের সঙ্গে ভারতের হয় মাত্র ১%। মুক্ত বাণিজ্য চুক্তি হলেই ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়বে ১৮২%, আর বাংলাদেশে ভারতের রপ্তানি বাড়বে ১২৬%। আর নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা চালু হলে ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়বে ২৯৭%, বাংলাদেশে ভারতের রপ্তানি বাড়বে ১৭২%। ভারত বাংলাদেশ বাণিজ্য সম্ভাবনা আর চ্যালেঞ্জ নিয়ে আজকের বিশ সংলাপ। আলোচনায় আছেন ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মাতলুব আহমদ, বিজিএমইএ এর সাবেক সভাপতি ও বিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর হাসনাত আলী। স্বাগত আপনাদের। ভারত বাংলাদেশের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মাতলুব আহমদ, আপনার কাছে জানতে চাই বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমান বাণিজ্য কি পরিমাণ বাণিজ্য হয়, কি কি পণ্য বাংলাদেশ রপ্তানি করে আমদানি করে, বাণিজ্যর অবস্থা কি? ভারত বাংলাদেশ যে বাণিজ্য সবসময় আমরা একটু হাই সাইডেই থাকি, এবং একসময় আমাদের ট্রেডিং নেশনের মধ্যে ভারত নাম্বার 1 ছিল। আনফর্চুনেটলি এখন ভারত নাম্বার 2-তে চলে আসছে, চায়না নাম্বার 1-এ চলে গেছে। বাট তারপরেও বাংলাদেশের সাথে ভারতের যে বিজনেস, এটা আমাদের শিল্প এবং আমাদের যে ব্যবসা বাণিজ্য তার সাথে একটু ওতপ্রোতভাবে জড়িত। যেমন আজকে যদি আমরা ভারতে বাংলাদেশে যে ব্যবসাটা আছে, এটা কিন্তু আমাদের এক্সপোর্ট ৫-৭ বছর আগেও এটা $200-400 মিলিয়ন ছিল। ভারত কিন্তু বাংলাদেশকে এলডিসি স্ট্যাটাসের একটা সুযোগ দিয়ে আমাদেরকে 2011-তে 100% ট্যাক্স ফ্রি করে দিয়েছিল। আমাদের কোনো ডিউটি লাগবে না, এক্সেপ্ট কয়েকটা আইটেমের কাউন্টার ভ্যালিং ছিল। বাট ওভারঅল তারা কিন্তু আমাদেরকে 2011 থেকে 2 হাত খুলে দিয়েছিল যে তোমরা যত পারো আমাদেরকে রপ্তানি করো। আমি তখন ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা $1 বিলিয়ন ক্রস করব, কিন্তু সেই $1 বিলিয়ন আমরা ক্রস করতে করতে আমাদের 2019 পর্যন্ত লেগে গেল। এটা লাগলো মেইনলি ছিল যে আমাদের যারা রেডিমেড গার্মেন্টস করেন তারা সবসময় ওই ইউরোপ, আমেরিকা, জাপান বড় বড় দেশের সাথে তারা ব্যবসা করতেন, এবং ট্র্যাডিশনালি তাই হয়ে আসছিল। কিন্তু আমাদের নেবারের এখানে যে এত বিশাল একটা মার্কেট ছিল, তারা রিয়েলাইজ করেছেন অনেক পরে। এখন আমরা দেখতে পাচ্ছি এই রেডিমেড গার্মেন্টস এর জন্য এক ধাক্কাতে কিন্তু আমরা $1 বিলিয়ন ক্রস করে 1.2-1.3 বিলিয়ন চলে গেছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা অতি শীঘ্রই $2 বিলিয়ন রপ্তানি আমরা পার হতে পারবো। আর আমদানি যদি আমরা দেখি, আমদানি আমরা বেড়ে চলেছে, এখনো বেড়ে চলেছে। বিশেষ করে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস এন্ড মেশিনারিজ আমরা বিশালভাবে ভারত থেকে আনি, এবং সেই জন্য আমি মনে করি যে ভারত বাংলাদেশের যে আপনারা অনেক সময় বলে যে বিশাল বাণিজ্য ঘাটতি, এটা নিয়ে কিন্তু আমরা খুব একটা এখনো ওয়ারি করি, কারণ আমাদের বাণিজ্য ঘাটতি চায়নার সাথে আরো বেশি। তাহলেও ভারতকে আমরা সবসময় প্রতিবেশী দেশ, বন্ধুসুলভ দেশ হিসাবে আমরা সবসময় চাই যে ভারত আমাদের থেকে আরো একটু উদার থাকুক এবং তাদের এই উদারতাতে কন্টিনিউ করে। ইনশাল্লাহ আমরা এই গার্মেন্টসে আমার কাছে মনে হয় $3-5 বিলিয়ন রপ্তানি করতে পারবে শুধু ভারত। আমি এখন এটুকুই বললাম। আচ্ছা, শুধু রেডিমেড গার্মেন্টস রপ্তানি করেই ভারত থেকে $3-5 বিলিয়ন আয় করবার আশা আপনি প্রকাশ করছেন। আমাদের সাথে বিজিএমইএ এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী আপনি আছেন। আপনার কাছে শুনতে চাই যে এই যে আমরা সবসময় দেখেছি যে জাপান, আমরা ইউরোপের বাজার, যুক্তরাষ্ট্রের বাজার, সেই সব জায়গায় আমরা রেডিমেড গার্মেন্টস অনেক বেশি রপ্তানি করেছি, কিন্তু আমাদের পাশেই যে একেবারে বাড়ির পাশে আরশিনগর ছিল, আমরা সেটি দেখিনি, এবং তার উপরে ভরসা করেই আসলে $1 বিলিয়ন রপ্তানি হয়েছে। এবং আব্দুল মাতলুব আহমদ $3-5 বিলিয়ন রপ্তানি আয় বাড়বে বলে আশা প্রকাশ করছে। আপনার কাছে কি মনে হয় এবং সেটি করতে গেলে কি করণীয়? ধন্যবাদ। মতলব ভাই তো সুন্দর করে কিন্তু এক্সপ্লেন করেছে।
নাম্বার ওয়ান, আমি এটা বলতে চাই যে বাংলাদেশের জন্য ইট ইজ এ ব্লেসিং ইন ডিসগাইজ যে পৃথিবীতে যে টপ যে দুইটা কান্ট্রি চায়না এবং ইন্ডিয়া, যেগুলি আগামীতে ইকোনমির নাম্বার ওয়ান আর নাম্বার টু, চায়না তো অলরেডি নাম্বার ওয়ান হয়ে গেছে এবং ভারতও সহসাই কিন্তু হয়ে যাবে, এবং ওদের মাঝখানে থাকা এটা বাংলাদেশের জন্য একটা ব্লেসিং আমি ইন ডিসগাইজ আমি মনে করি। এবং এই অপরচুনিটিটা বাংলাদেশ সবসময় কিন্তু নেওয়ার চেষ্টা করেই কিন্তু আসছে। তবে যে জিনিসটা সেটা হলো যে বাংলাদেশ যেরকম উদার মনে, এবং চায়নাতেও আমি যখন ট্রেড ইকোনমি ওদের অবস্থা দেখি, তারাও যে ধরনের ওপেন মাইন্ডেড, ইন্ডিয়া কিন্তু সেই তুলনায় একটু কনজারভেটিভ, বেশ কনজারভেটিভ। এবং বাংলাদেশ ইন্ডিয়ার মার্কেটে ঢুকতে চায় নাই, এটা কিন্তু ঠিক না। এবং রাদার বাংলাদেশ কিন্তু সবসময় চেয়েছিল, বাট তারা সবসময় একটা যে ধরনের পলিসি নিয়ে তারা কাজ করে একটু কনজারভেটিভ হয়েছে। তারা দে ডোন্ট ওয়ান্ট যে ওরা বাংলাদেশ থেকে, কেন পৃথিবীর কোনো দেশ থেকে সহজে কোনো কিছু কিন্তু তারা ইম্পোর্ট করতে কিন্তু চায় না, তারা এক্সপোর্ট করার জন্য কিন্তু তারা সবসময় মাথা ব্যথা থাকে। আমি যখন বিজিএম এর প্রেসিডেন্ট 2007 থেকে 2009 পর্যন্ত, আপনারা যদি খেয়াল করেন, এবং মতলব ভাই নিশ্চয়ই এটা এগ্রি করবে, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়া সাপ্তার এগেইনস্টে বাংলাদেশে 80 লক্ষ পিস এক্সপোর্ট বাংলাদেশ থেকে ইম্পোর্ট করবে এবং সেটা ডিউটি ফ্রি দিবে, সেটা নিয়ে ড্রাফটটা কিন্তু আমার কাছে এনেছিল এবং আমি ততদিন গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করে সেটাকে কিন্তু আমরা অ্যাপ্রুভ করে দিয়েছিলাম। এবং এইটা যখন শুরু হয়, প্রথম বছরে ইয়েস আমরা মাত্র 23 লক্ষ 2.3 মিলিয়ন আমরা এক্সপোর্ট করতে পেরেছিলাম, এবং নানান রকম প্রবলেম কিন্তু আমরা তখন ওয়াচ করেছি প্যারাটেরিফ নিয়ে, এবং যেগুলি যেমন ধরেন টেস্টিংটা সেই দিল্লি থেকে আসতে হবে, সেটা করতেও কিন্তু 15 দিন সময়, এবং ডিফারেন্ট যে প্রভিন্স আছে প্রভিন্সের নানান রকম ট্যাক্স, এই যে জিনিসগুলি এগুলি নিয়ে দেখা গেছিল যে ইন্ডিয়ার ইম্পোর্টারদের জন্য কিন্তু অনেক রকম ডিফিকাল্ট ফেস করতে হয়েছে। এবং গ্রাজুয়ালি এটা ওভার এ পিরিয়ড, বর্তমান যে সরকার, সেই সরকারের সাথে যে ইন্ডিয়া যে সম্পর্ক, সেখানে আমরা এই জিনিসটা যখন তুলে আনলাম, তখন দেখা গেল যে অনেক কিছু এখন ইজি করে নিয়ে আসছে। এবং ডেফিনেটলি বাই দিস টাইম আপনারা দেখেছেন যে বাংলাদেশ কিন্তু $1 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট অলরেডি করেছে। কিন্তু কোশ্চেনটা হলো, এখনো কিন্তু ওদের ওখানে নানান রকম এক এক সময় এক এক ধরনের কিন্তু নেগেটিভ কিছু পলিসি কিন্তু চলে আসে। যেমন আমি বলি সার্টিফিকেট অফ অরিজিন নিয়েও কিন্তু একটা সমস্যা আমরা গত বছরও কিন্তু আমরা ফেস করেছি ফ্রম ইন্ডিয়ান ইম্পোর্টারের কাছ থেকে কিন্তু। সো যদি ইন্ডিয়া সত্যি আসলে ওরকম একটা মাইন্ডসেট নিয়ে আসে যে দে ওয়ান্ট টু গ্রো বাংলাদেশে, তাহলে কিন্তু অনেক কিছু কিন্তু ইজি হয়। যেমন ধরেন ফর এক্সাম্পল, আমরা অনেক তুলা কিন্তু ইম্পোর্ট করি। আমি রিসেন্টলি শুনতে পাচ্ছি, এবং রিসেন্টলি কেন 2 মাস আগেও কিন্তু ডিসকাশন শুরু হয়ে গেছে যে ইন্ডিয়া এখন চিন্তা করছে যে এই তুলা ইম্পোর্ট এক্সপোর্ট ওদের ওখান থেকে কিন্তু ব্যান করে দিবে ফর বাংলাদেশ। এবং এটা নিয়ে কিন্তু নানা রকম ডিসকাশন কিন্তু চলছে, এবং যদিও তারা করেনি, কিন্তু আমি গতকালকেও কিন্তু ইন্ডিয়ান সাপ্লায়ারদের সাথে যখন আমি আলাপ করলাম, তখন আমি শুনতে পেলাম যে ওরা ভেরি সুন প্রবাবলি তারা একটা বিরাট লবি করছে, এবং যেটা গভর্নমেন্ট কিন্তু সিরিয়াসলি থিঙ্কিং করছে যে বাংলাদেশের তুলা তারা এক্সপোর্ট ব্যান করবে। এখন আমরা আমাদের সবকিছুই কিন্তু ইন্ডিয়াকে কিন্তু দিয়ে দিই, যা যা চাচ্ছে, এই ট্রানজিট থেকে আরম্ভ করে সবকিছু। কিন্তু ইন্ডিয়ার আমি দেখেছি যে ওদের কিন্তু একটা পলিসিগত কোথায় জানি তারা ছাড়তে চায় না, তারা সবকিছু একটু বাধার মধ্যে রেখে কিন্তু চলতে চায়। সো এই ক্ষেত্রে, এবং আই ডোন্ট নো এখন পর্যন্ত যে ডিউটি ফ্রিটা আছে সেটা কিন্তু সাপ্তার আন্ডারে, গ্রাজুয়েশনের পরে কি হবে উই ডোন্ট নো ইয়েট। এবং সো আমি বিশ্বাস করি যে এখনকার যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট যদি থাকে তাহলে একটু দিয়ে ডিফিকাল্ট। যদি এই মাইন্ডসেটে যদি সত্যি পরিবর্তন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ, আমি মনে করি যে ইন্ডিয়া মার্কেটে ডেফিনেটলি 3-4-5 বিলিয়ন কিন্তু ইজ নট এ ভেরি বিগ অ্যামাউন্ট as far as the market is concerned, কারণ ইন্ডিয়ান মার্কেট ইজ কোয়াইট বিগ। আপনারা জানেন যে ওখানে ওদের নিজেদেরই কিন্তু রিকোয়ারমেন্ট অলমোস্ট লাইক ক্লোজ টু $120 বিলিয়ন,
এবং সেখানে 1 বিলিয়ন ইজ এ 4-5 বিলিয়ন ইজ নাথিং, এবং বাংলাদেশ ডেফিনেটলি সেটা রিচ করতে পারে। বাংলাদেশ ডেফিনেটলি সেই জায়গায় রিচ করতে পারবে। $120 বিলিয়ন চাহিদা আছে। আমি বেশ কিছু প্রসঙ্গ আপনি তুলেছেন, যে কারণে আবারও আমি একটু আব্দুল মাতলুব আহমেদের কাছে যেতে চাই। আনোয়ার আলম পারভেজ যেমন বলছিলেন যে তাদের মাইন্ডসেট চেঞ্জ করলে এটি খুব একটা বেশি সমস্যা নেই, এক ধরনের কনজারভেটিভ মানসিকতা আছে। এবং তিনি যেমন বলছিলেন যে সবকিছুর মধ্যে যেমন শুল্ক অশুল্ক বাধার ক্ষেত্রে প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে এই সমস্যাগুলো ছিল শুল্কমুক্ত সুবিধা দেবার পরেও। এবং তিনি যেমন অরিজিন আরেকটি সার্টিফিকেট অফ অরিজিন এই প্রসঙ্গটি তুলেছেন। এই জায়গাগুলোতে কাজ করবার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই মাইন্ডসেট আপনি ভারত বাংলাদেশ চেম্বারের সভাপতি, আপনার এই মাইন্ডসেটের জবাবে আসলে কি বলবেন, বা কনজারভেটিভ মানসিকতা এটি এই অভিযোগটি কতটা সত্য এবং আপনারা কাজ করছেন কিনা? পারভেজ সাহেব তো অনেক এক্সপিরিয়েন্স, এবং গার্মেন্টস নিয়ে বিজিএমএ নিয়ে ওনার অনেক কর্মকাণ্ড, আজকে যে এক্সপোর্টস হচ্ছে তার কিন্তু অবদান অনেক আছে। তো মাইন্ডসেট হচ্ছে, মানুষের মাইন্ডসেট কিন্তু ক্রমশ বদলায়, এবং ফর্চুনেটলি ভারতের মাইন্ডসেট আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। উনি যখন ছিলেন 2007 থেকে 2009, তখন কিন্তু ওরা সত্যিকার অর্থে কনজারভেটিভ ছিল, এবং তখন আমরা লাইন আইটেম নিয়ে চিন্তা করতাম কোনটা ফ্রি যাবে কোনটা ফ্রি যাবে না, এবং সেই লাইন আইটেমের ভিতরে হতো কোন পার্টিকুলার গুড যাবে কোনটা যাবে না, এই পর্যন্ত ডেপতে ছিল। 2010-এ আসলে মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনা যখন ভারতে ডেলিগেশন নিয়ে গেলেন, তখন একটা বিরাট চেঞ্জ উনি আনতে পেরেছিলেন, এবং ওই যে মাইন্ডসেটটা চেঞ্জ হলো সেটা কিন্তু ক্রমবর্ধমান এখনো চলছে। 2011-তে ওরা বাংলাদেশকে ডিউটি ফ্রি যখন ঘোষণা দিলেন মনমোহন সিং, তারপর থেকে আমাদের এক্সপেকটেশন ছিল যে ইয়েস খুব তাড়াতাড়ি বাড়বে। বাট আই এগ্রি উইথ পারভেজ সাহেব যে ইন্ডিয়া ট্র্যাডিশনালি খুব এইসব ব্যাপারে খুব মানে কনজারভেটিভ ছিল। ও চায় যে আমার জিনিস ভালো খারাপ হোক এটাই ব্যবহার করবে, বাইরের জিনিস কম আসবে। এটা কিন্তু আগের ওদের একটা পলিসি ছিল, সেই পলিসি এখন বদলিয়ে গেছে। এখন তারা ওয়ার্ল্ডকে একভাবে ধরছে, তারা এখন গ্লোবাল ভ্যালু চেইনে আসার জন্য চেষ্টা করছে, তারা বাংলাদেশের গ্রোথকে খুব অ্যাপ্রিসিয়েট করছে, এবং বাংলাদেশের এই গ্রোথের সাথে ভারতের গ্রোথ কি করে মিলানো যায় সেই হিসাবে কিন্তু আমরা আলাপ আলোচনা করছি। সেজন্য আমি এটাই বলবো যে মাইন্ডসেট ইজ পজিটিভ। ইনশাআল্লাহ আমরা এই গার্মেন্টসেই আমার কাছে মনে হয় একটা বিশাল গ্লোবাল ভ্যালু চেইনে একটা ডেভেলপমেন্ট এনারা করতে পারবেন বলে আমি মনে করি। আচ্ছা, তাহলে তো মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে এবং পজিটিভ বলছেন, সেক্ষেত্রে তুলার উপরে নিশ্চয়ই যে নিষেধাজ্ঞা, তুলা রপ্তানি করবার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা নিশ্চয়ই এটি হবে না, এটি গুজবের মধ্যে থাকবে। আমি অধ্যাপক হাসনাত আলী আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য 10% হয় ভারতের সঙ্গে এবং ভারতের হয় 1%। মুক্ত বাণিজ্য চুক্তি হলেই ভারতের বাংলাদেশের রপ্তানি বাড়বে 182%। তো এই জায়গায় চুক্তিটির আসলে অবস্থা কি এবং কোথায় কি কাজ করা যেতে পারে? ধন্যবাদ। আমি সিপিডির একটা তথ্য দিয়ে আমার বক্তব্যটা শুরু করতে চাই। সিপিডি তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে বাণিজ্য চুক্তি বা যে সমস্ত বাণিজ্যগুলো হয়, আমদানি রপ্তানি হয়, এটা তো মূলত শুরু হয়েছিল স্বাধীনতা পরবর্তীতে বঙ্গবন্ধুর হাত ধরে 1972 সনে যে বাংলাদেশ ভারত বাণিজ্য চুক্তি, দীর্ঘমেয়াদী 25 বছর মেয়াদী বাণিজ্য চুক্তি, সেই চুক্তির আওতায় বাণিজ্যটা শুরু হয়েছিল। আমি আনোয়ার পারভেজের সাথে ওনার যে অভিজ্ঞতা যে শেয়ার করলেন সেগুলোই আসলে অভিজ্ঞতা, যে ভারত আসলে আমরা যেভাবে ভারতের দিকে উদারতান্ত্রিক মনোভাব নিয়ে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি বাণিজ্যগুলো করি, ভারত সেই ক্ষেত্রে সেই উদারতান্ত্রিক মনোভাব কিন্তু আমাদেরকে অনেকাংশে দেখান না। এখনো যে মুক্ত বাণিজ্য বা শুল্ক মুক্ত পণ্যের প্রবেশের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বাস্তবতা হলো এখনো নন টেরিফ একটা অন্যতম বাধা, নন টেরিফ ব্যারিয়ার একটা, যে তারা টেরিফ উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু সিপিডি বলার চেষ্টা করছে এই টেরিফ উন্মুক্ত করে দিয়ে তারা প্রভিন্সের টেরিফ, তারপরে বিএসটিআই এর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটকে গ্রহণ না করা, অরিজিন অফ প্রোডাক্টের সার্টিফিকেট তারা গ্রহণ না করা, এটি এই আমদানি রপ্তানি। আরেকটি কথা হলো, দেখেন পরিবহন একটি বড় ধরনের সমস্যা। সিপিডি বলার চেষ্টা করছে যে ভারত একমাত্র প্রতিবেশী যাদের সাথে বাংলাদেশ এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 4টি পথ ব্যবহার করতে পারে, আকাশ পথ ব্যবহার করতে পারে, নৌপথ ব্যবহার করতে পারে, স্থল পথ ব্যবহার করতে পারে, কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখনো
এই নিকটতম প্রতিবেশী এবং অত্যন্ত কাছের বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও সেই সমস্ত বাধাগুলো কিন্তু দূরীভূত হয়নি, এবং বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্য বা আমদানি রপ্তানি বাণিজ্য হয় তার 80% থেকে 90% হয় স্থল বন্দর দিয়ে। কিন্তু বাংলাদেশের একমাত্র বেনাপোল ছাড়া কোন স্থল বন্দরের আধুনিকায়ন এখন পর্যন্ত চোখে পড়ে না, এবং এক দেশের ট্রাক, এক দেশের ভেকেল আর এক দেশে বিনা বাধায় প্রবেশ করতে পারে না। নোম্যান্স ল্যান্ডে বা পোর্টে দিনের পর দিন এটা পড়ে থাকে, এবং লোড আনলোডিং এর ক্ষেত্রে পণ্যটা পোর্টে থাকার কারণে যে অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে, পণ্যের অতিরিক্ত দাম বৃদ্ধি পাচ্ছে, এটি কিন্তু প্রতিযোগিতায় বাংলাদেশ টিকতে পারছে না। এবং আরেকটি বিষয়, ভারত কিন্তু দেখেন একটা সময়ে ভারতের ব্যাটারি এই 7 সিস্টারে প্রচুর জনপ্রিয় ছিল, এই রহিমা পুরুজের ব্যাটারি, কিন্তু নন টেরিফ ব্যারিয়ারের কারণে কিন্তু এই পণ্যটি কিন্তু এখন সেখানে সেই অর্থে সেইভাবে কিন্তু আর যায় না। এবং যেটি আনোয়ার পারভেজ ভাই বললেন যে আমাদের যে গার্মেন্টস যে আমরা রপ্তানি করি, দেশের টোটাল রপ্তানি আয়ের প্রায় 80% রপ্তানি করি আমরা ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে, কিন্তু এর র ম্যাটেরিয়ালের সিংহভাগ টেক্সটাইল পণ্য, তুলা, সুতা এবং এই সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের যে মেশিনারিজ, ইলেকট্রিক মেশিনারিজ, সেগুলো আমরা ইন্ডিয়া থেকে কিন্তু আমদানি করি। কিন্তু এই আমদানি করার ক্ষেত্রে যতটা সহজে তারা এই দেশে পাঠাতে পারে, আমরা কিন্তু আমাদের সেই উৎপাদিত পণ্যগুলা, এবং আরেকটি কথা এখানে বলে রাখা ভালো যে ভারত কিন্তু অনেক পণ্য বিদেশ থেকে তারা কিন্তু আমদানি করে, কিন্তু সেই একই পণ্য আমরা কিন্তু অন্য দেশে রপ্তানি। কিন্তু ভারত যদি আজকে এই পণ্যগুলো তাদের কাছে না কিনে নিকটতম প্রতিবেশী হিসেবে যদি আমাদের কাছ থেকে ক্রয় করতো, তাহলে কিন্তু আজকে যে বাজেট বাণিজ্য ঘাটতির কথা বলা হচ্ছে, সেই ঘাটতি যেরকম $6,000+ বিলিয়ন যে বাজেট ঘাটতি এই 2019-20-এ দাঁড়িয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে যে বাণিজ্যে, সেইটা কিন্তু অনেকটা কিন্তু ওভারকাম করা যেত, সেটা অনেকটা কিন্তু মিনিমাইজ করা যেত। এক্ষেত্রে আমি বলতে চাই যে ভারতের আরো সহযোগিতার হাত বাড়ানো উচিত, যেভাবে বাংলাদেশ ভারতের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি উন্নয়নের ক্ষেত্রে যেভাবে বাংলাদেশ হাত বাড়ায়, ভারতেরও ঠিক একইভাবে বন্ধুত্বের নিদর্শন হিসাবে বাংলাদেশের এই অসম বাধা, যে নন টেরিফ বাধা, পণ্য রপ্তানির বাধা, তারপরে এই যে প্রভিন্সের যে ট্যাক্স, সেগুলোর বাধা যে তৈরি করে দেওয়া হয়েছে, সেই বাধাগুলা দূরীভূত করবে এবং সহজে এক দেশ থেকে আরেক দেশে পরিবহন চলাচল করবে। আরেকটি কথা এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ইন্ডিয়া, তাদের মধ্যে কিন্তু মুক্ত পরিবহন চলাচলের জন্য একটা চুক্তি হয়েছে 2015 সালে, কিন্তু সেই চুক্তি অনুযায়ী আমরা এখনো বা আমাদের দেশের পণ্য নেপালে, ভুটানে আমরা রপ্তানি করতে পারি না। এটা শুধুমাত্র ভারতের বাধার কারণে, অসহযোগিতার কারণে। আমি আশা করব যে মাতলুব ভাইয়েরা কাজ করবেন এবং এই যে নেপালের সাথে আমাদের একটা বিশাল বাণিজ্য। অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্যটি পরিষ্কার যে পরিবহন চলাচলটি যেন সহজ হয়, সেই বিষয়ে উদ্যোগ নেবার কথা বলছেন। দর্শক, নিয়ে নিচ্ছে একটি বিরতি পর ফিরবো বাকি আলোচনার সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে ফিরে এলাম সংলাপে। আমরা কথা বলছিলাম ভারত বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে। বিরতির আগে আমরা ডক্টর হাসনাত আলীর বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন যে যদি পরিবহন ব্যবস্থা, এই অঞ্চলের ভারতের সাথে পরিবহন ব্যবস্থা যদি নিরবচ্ছিন্ন করা যেত তাহলে বাণিজ্য বাড়ত। আরও কিছু অভিযোগ তিনি করেছেন যে ভারত অতটা উদার নয়, তারপরেও দেখা যাচ্ছে যে ভারতের মানসিকতা নিয়ে কথা বলেছেন। 10 বছর আমরা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি ছিল সেটি কিন্তু একই জায়গায় আছে। আমাদের রপ্তানি দ্বিগুণ হয়েছে, আমদানিও দ্বিগুণ হয়েছে, ফলে যে বিরাট ঘাটতি সেটি কিন্তু এই 10 বছরের মধ্যে অনেক বেশি বাড়েনি। এটি একটি আশার কথা। তবে আমি একটু আব্দুল মাতলুব আহমদ আপনার কাছে জানতে চাই যে এই যে 4 দেশের মধ্যে পরিবহন চালু হবার কথা ছিল এবং 2015 সালের কথা অধ্যাপক হাসনাত আলী তুললেন, সেই সময় আপনি একটি উদ্যোগ নিয়েছিলেন এফবিসিসি এর সভাপতি হিসেবে, কিন্তু কেন চালু করা গেল না? এবং সেটি যদি হয়, 2 দেশের বাণিজ্যই বারবার কথা ছিল, কি অবস্থায় আছে? ওয়েল, এটা ছিল BBIN এগ্রিমেন্ট, রোড এগ্রিমেন্ট, যেটা ভুটানেই বোধহয় সই হয়েছিল। তো এখন এটা নিয়ে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল 3জন কিন্তু তাদের ফর্মালিটিস কমপ্লিট করেছিল। একমাত্র ভুটান করতে পারে নাই, তাদের নিজেদের ইন্টারনাল ব্যাপার স্যাপার রয়েছে। সো এখন আমরা ভুটানকে এখন সাইডে রেখে, অলরেডি আমি লেটেস্ট যে ইনফরমেশন দেখলাম, সেখানে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল BIN দিয়ে অলরেডি শুরু হবে। অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমার এখান থেকে ট্রাক বেরিয়ে ঢাকা থেকে কলকাতা হয়ে দিল্লি চলে যাবে, আবার আহমেদাবাদ থেকে ট্রাক হয়তো বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে আবার ত্রিপুরাও যেতে পারবে।
এই যে একটা এক দেশ থেকে আরেক দেশে ফ্রিলি মুভমেন্ট অফ গুডস, এটা যখন শুরু হয়ে যাবে তখন এটাকে ফলো করবে ফ্রি মুভমেন্ট অফ পিপল। আজকে যেমন ইউরোপে এক দেশ থেকে আরেক দেশ কখন চলে গেছেন বোঝা যায় না, এবং সেখানে কোনো রকম কোনো ব্যারিয়ার নাই, অথচ ইচ ইজ এ ডিফারেন্ট কান্ট্রি। এই যে একটা কমপ্লিট অ্যামালগেমেশন অফ ইকোনমি, এইটার দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। আনফর্চুনেটলি আমাদের এখানে মাঝে মাঝে বাধা চলে আসে। সেই বাধাগুলোকে অতিক্রম করার জন্য এই বিআইএন এখন শুরু করা হবে, এবং আমি আশা রাখি এটা 2022-এই আমরা হয়তো দেখবেন যে পারভেজ সাহেব তো ভালো ভালো গাড়ি চালায়, তো এখান থেকে গাড়ি নিয়ে হয়তো সে দার্জিলিং চলে গেল, ওখান থেকে নেপাল চলে গেল, ঘোরাঘুরি করে ভুটান হয়ে সে আসতে পারবে। এরকম একটা ফ্রি মুভমেন্ট আমরা আশা করছি, এবং তখন কিন্তু এই যে এলাকাগুলো আছে, বর্ডারিং এলাকাগুলো যেগুলো সাধারণত দেখা যায় একটু পিছিয়ে আছে, তারা কিন্তু তখন গ্রোথ হবে, ব্যবসা বাড়বে। এবং আমরা যতটা ফ্রিডম পাবো তত বেশি প্রাইভেট সেক্টরে ব্যবসা করতে উদ্যোগী হবে। আজকে এভরিবডি ইজ টকিং অ্যাবাউট মাইন্ডসেট। মাইন্ডসেটটা কার মাইন্ডসেট? সরকার তো আমাদের নিয়ে। এবং আজকে যদি আমরা দেখি প্রাইভেট সেক্টরের বিজনেস কিন্তু বাংলাদেশে কিন্তু মাইন্ডসেটের বিষয়টি যেটি বলছিলেন, ভারতের মাইন্ডসেটের কথা বলা হয়েছিল, তারা শুল্কমুক্ত সুবিধা দিলেও নেওয়া যাচ্ছিল না এক প্রদেশ থেকে আরেক প্রদেশের আইনের এবং সার্টিফিকেট অফ অরিজিন বিএসটি এর সার্টিফিকেটকে তারা গ্রহণযোগ্য মনে করছেন না। তারপর রহিম আফরোজের ব্যাটারির কথাও বললেন, এই জায়গাটি। হ্যাঁ, এগুলো সব প্রসেসের মধ্যে ছিল, এগুলো সব শেষ হয়ে গেছে এখন। এখন কিন্তু রহিম আফরোজের ব্যাটারি, রহিম আফরোজ এখন তারা বিরাট ফ্যাক্টরি করেছে, তারা রপ্তানি করতে পারছে, নতুন করে কোনো কিছু আসছে বলে আমাদের চোখে এখনো পড়ে নেই, বাট সেই কেস কিন্তু সলভ হয়ে গেছে। ঠিক সেরকম ভাবে অন্যরকম যেগুলো ছিল, যেমন টেস্ট সার্টিফিকেটস গুলো এখন ভারতের সাথে আমাদের যে সার্টিফিকেশন বডি বিএসটিআই, তাদের সাথে কিন্তু অনেক আন্ডারস্ট্যান্ডিংস গুলো এগিয়ে গেছে। প্রসেসটা নিতে হবে আমাদের প্রাইভেট সেক্টরকে, আমরা আমাদের প্রবলেম তুলে ধরতে হবে, আমরা আমাদের সলিউশন নিয়ে আসতে হবে। আমি যেটা দেখি, বোথ দি গভর্নমেন্টস আর ভেরি কিন টু সলভ এনি নন ট্যারিফ অর ট্যারিফ ব্যারিয়ার্স উইদিন দ্য টু নেশনস। বিশেষ করে ভারতের যারা সরকারে আছেন এবং যারা ব্যুরোক্রেসি আছেন, তাদেরকে রাইট ইনফরমেশন দিলে, রাইট সোর্সে অ্যাপ্রোচ করলে আমরা দেখতে পেয়েছি যে আমরা রেজাল্ট আনতে পারি। আচ্ছা, ভারতের অফিসিয়ালদের রাইট ইনফরমেশন দিলে রেজাল্ট আনা যায়, এটি আপনি বলছেন। আমি আনোয়ারুল আলম পারভেজ আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের শুল্কমুক্ত সুবিধার বদলতে প্রায় $100 কোটি আমাদের রপ্তানি ছাড়িয়েছে, কিন্তু এই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে যখন বের হয়ে যাবে তখন এই সুবিধাটি তো পাবো না। সেই সময়কার চ্যালেঞ্জগুলো এবং কিভাবে এখন থেকে কাজ করতে হবে, কি কোন কোন জায়গায় আসলে কাজ করা দরকার? দেখেন, যারা যারা শুল্ক মুক্ত সিচুয়েশন থেকে উদ্ধার পেয়েছে, মানে যারা এলডিসি থেকে লোয়ার মিডল ইনকাম বা মিডল ইনকাম চলে গেছে, তারা কি করেছে? সেসব দেশগুলি তারা কিন্তু এফটিএ করেছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, আর না হলে তারা ডিউটি ফ্রি অ্যাক্সেস বায়োলেটারাল একটা এগ্রিমেন্ট করেছে। এবং বাংলাদেশকে ডেফিনেটলি তখন বায়োলেটারাল বা এফটিএ এই ধরনের জিনিসে ইন্ডিয়ার সাথে কিন্তু যেতে হবে। এবং আমি আমার ওই জায়গাগুলো আমার ডাউট যে ইন্ডিয়া আসলে কতটুকু আমাকে অ্যাক্সেসটা দিবে। এবং আমি মতলুব ভাইয়ের একটা কথায় সূত্র ধরে আমি একটু কমপ্লিমেন্ট করতে চাই, সেটা হলো যে মতলুব কিন্তু কারেক্ট। ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখবে, ইন্ডিয়ান ব্যুরোক্রেসি বলেন, পলিটিশিয়ান বলেন, দ্যাট ইজ এ নর্মাল। এবং আমাদেরও কিন্তু আমাদের ইন্টারেস্ট দেখতে হবে। ইন্ডিয়া যেভাবে নেগোশিয়েট করতে পারে ওদের ব্যুরোক্রেসি পলিটিশিয়ানরা, আমরা কিন্তু ওই জায়গায় অনেক পিছনে পড়ে আছি। এবং আমি ইন্ডিয়াতে দেখেছি যে ডেস্ক, বাংলাদেশ ডেস্ক নিয়ে কাজ করছে, সেখানে যে আজকে একটা নর্মাল জুনিয়র অফিসার হিসেবে জয়েন করছে, উনি কিন্তু রিটায়ারমেন্ট করছে হলো ওই ডেস্ক, ওই ডিপার্টমেন্টে থেকেই সে সেক্রেটারি হয়ে কিন্তু সে রিটায়ার করছে। তাতে গিয়ে পলিটিশিয়ানদের কি সুবিধা হচ্ছে? সেই ডেস্কটা কিন্তু জানে বাংলাদেশের নেচার কি, বাংলাদেশ কি চিন্তা করতেছে, বাংলাদেশের মানুষগুলা কিরকম ভাবে চিন্তা করে, কি তাদের রিকোয়ারমেন্ট, কি তাদের কোন জায়গায় তাদের দুর্বলতা, কোন জায়গায় তাদের অ্যাডভান্টেজ। এই যে জিনিসগুলি নিয়ে কিন্তু তারা নেগোসিয়েশন টেবিলে তাদের পলিটিশিয়ানদের কিন্তু সাজিয়ে দেয়। আমার দেশে কিন্তু দেখা যায় ওই ডেস্ক বলে কিছু নাই। ওখানে কিন্তু
আজকে একজন আছে তো 2 বছর, কালকে আবার আরেকজন ফিশারি থেকে আসলো ডেস্কে, পরশুদিন দেখা গেল যে ওই ফিশারি আবার চলে গেল এডুকেশন। সো এই জায়গাটা আমি মনে করি যে ওখানে আমাদের স্ট্রেনথটা কিন্তু বাড়াতে, মানে ক্যাপাসিটি বিল্ড আপ ইজ নট অনলি দ্য ইন্ডিয়ান দেশ, ইভেন ইউএসএ অর ইউরোপ, ইউকে, চায়না, গালফ। কারণ না হলে আমরা এই ডিসিশন যে মিডল ইনকাম গ্রুপে যে চলে আসলাম, এখন কিন্তু কেউ আমাকে বাচ্চা হিসেবে ট্রিট করবে না, আমাকে কিন্তু অ্যাডাল্ট হিসেবে ট্রিট করা হবে কিন্তু। সো আমার এখন নেগোসিয়েশন পাওয়ারটা হবে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। নাম্বার 2, আমি আরেকটা যে জিনিসটা অ্যাড্রেস করতে চাই, থ্রু মতলব ভাই যখন এখানে আছে, বাংলাদেশের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে কিন্তু আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রিতে চলে যাওয়া। ইটস নট অনলি দ্য টেক্সটাইল এন্ড দ্য গার্মেন্টস, ইটস এ প্রাইমারি স্টেজ অফ ইকোনমি। সেকেন্ড স্টেজ কিন্তু ইট ইজ এ ম্যানুফ্যাকচারিং ফর মেশিনারি, কেমিক্যাল, এই ধরনের ইন্ডাস্ট্রি। অথচ আমার দেশে স্কিল ডেভেলপমেন্টটা কিন্তু নাই। ইন্ডিয়া এই জায়গায় ভীষণ স্ট্রং, ওদের হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি এই জায়গায় এমন ভাবে কাজ করেছে, ওদের হিউম্যান রিসোর্স কিন্তু অসম্ভব স্ট্রং। আমাদের এখন টার্গেট করা উচিত ওদের এসব টেকনিক্যাল ইনস্টিটিউটগুলি বাংলাদেশের টেকনিক্যাল ইনস্টিটিউটগুলির সাথে কিভাবে কোলাবোরেট করতে পারে এবং আমাদের এখানে টিচার ডেভেলপ করতে পারে এবং ট্রেনিং গুলি দেওয়াইতে পারে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং সেই কোর্সগুলো কিন্তু এখানে আনা উচিত। এবং কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে ওদের, যেগুলি আসলে সবকিছু যদি ওরা প্রোডাকশন করে ইট বিকামিং ভেরি এক্সপেন্সিভ, এবং কিছু সাবসিডারি প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে ওরা এখন নিয়ে আসা উচিত এবং এখানে ম্যানুফ্যাকচারিং করা উচিত। বাংলাদেশের অ্যাডভান্টেজটা হলো এখানকার মানুষগুলি, যে ওয়ার্কার ক্লাসও আছে, তারা কিন্তু কুইক লার্নার এবং তারা খুব এগ্রেসিভ। আচ্ছা, মানুষের দক্ষতা বৃদ্ধির কথা বলছেন, এবং কিন্তু আমরা আমাদের যে গ্যাপ, ট্রেড গ্যাপ, এটা কিন্তু অনেক কমে যাবে, কারণ অনেক প্রোডাকশন এখানে করতে পারবো, এটা ওখানে চলে যেতে পারবে, ওদেরও বেনিফিট হবে, আমাদেরও বেনিফিট হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং তাদের টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর সাথে কোলাবোরেশন করবার কথা বলছেন। আমি অধ্যাপক হাসনাত আলী আপনার কাছে এবার একটু জানতে চাই যে ভারতের সাথে ভারতে আমাদের বাণিজ্য বৃদ্ধিতে, রপ্তানি বিশেষ করে বৃদ্ধিতে বা আমদানিও আমাদের আসলে দরকার আছে, সেখানে আসলে কি কি করণীয়, আপনার পরামর্শটি শুনতে চাই। আমি আমার পরামর্শ না দিয়ে সিপিডি 4টি পরামর্শ দিয়েছেন তারা রিসেন্ট একটা গবেষণায়, সেই 4টি পরামর্শের সাথে আমি মোটামুটি একমত আর কি। প্রথমত যেহেতু আমাদের দেশের বাণিজ্যে এই আমদানি রপ্তানি বাণিজ্যের, আবার বলেছি যে 80% থেকে 90% হয় স্থল বন্দর দিয়ে, কিন্তু আমাদের স্থল বন্দরের সক্ষমতা কিন্তু খুবই লিমিটেড। এই সক্ষমতাটা বৃদ্ধি করতে হবে। স্থল বন্দরগুলোতে এই যে কাস্টম যে ডিউটিগুলো, এগুলোতে অনেক রকমের বাধা বিপত্তি পরিলক্ষিত হয়, সেগুলোকে সহজীকরণ করতে হবে। আমরা যে সমস্ত পণ্যগুলা প্রতিযোগিতামূলক মার্কেটে ইন্ডিয়াতে প্রবেশ করাতে চাই, সেই সমস্ত পণ্যের গুণগত মান বৃদ্ধি করতে হবে, কোয়ালিটি ইনশিওর করতে হবে। এবং সবচেয়ে বেশি কথা হলো যে ভারতের পক্ষ থেকে যে নন টেরিফ যে বাধাগুলো আছে, মতলব ভাই বলছিলেন অফিস কিনে, সেই নন টেরিফ বাধাগুলো চিহ্নিত করে ভারতের সাথে ব্যুরোক্রেসিক কনভারসেশনের মাধ্যমে এবং ব্যুরোক্রেসিক নেগোসিয়েশনের মাধ্যমে এগুলোকে সমাধান করতে হবে। কারণ নন টেরিফ বাধার কারণে কিন্তু আমাদের দেশের অনেক পণ্য কিন্তু ভারতে প্রবেশ করতে পারে না। অসংখ্য ধন্যবাদ। আপনি চারটি পরামর্শই দিলেন। আমাদেরকে এই মুহূর্তে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক থাকবেন বিশ্রামের সাথেই। দর্শক, বিরতির পরে ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক নিয়ে। আনোয়ারুল আলম পারভেজ, আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন যে বিরতির আগে যে আমাদের আসলে একটি পণ্য রপ্তানি, কিছুই শোনা যায় না, শব্দ শুনতে পাচ্ছেন না, শোনা যায় না। বিরতির আগে আপনি বলছিলেন, এখন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এটি নিশ্চয়ই কারিগরি ত্রুটি। একটু এখন ঠিক আছে? শোনা যাচ্ছে। আচ্ছা, আনোয়ার আলম চৌধুরী, আপনি বিরতির আগে বলছিলেন যে আমাদের এক পণ্য রপ্তানি ক্ষেত্রে এক পণ্য নির্ভরতার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং পণ্য উৎপাদনের দিকে, অন্যান্য পণ্য উৎপাদনের দিকে মনোযোগী হতে হবে। আমি সেই সূত্র ধরে জানতে চাই যে ভারতের বাজারে আমরা যা এখন রপ্তানি করি আর নতুন কি কি রপ্তানি করতে পারি, সম্ভাবনা কি আছে, কি করা যেতে পারে? দেখেন, ভারত এত বড় একটা দেশ, হ্যাঁ, এবং সেই দেশে কি করা যায়। আপনার ফর এক্সাম্পল আমি যদি বলি যে যেমন ওদের কার ইন্ডাস্ট্রি আছে, বাংলাদেশে কিন্তু এই কার ইন্ডাস্ট্রিতে মিনিমাম 3,500 থেকে 4,000 কম্পোনেন্ট লাগে।
এখানে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট আছে যেগুলি কিন্তু ওরা বাংলাদেশ থেকে ইচ্ছা করলে কিন্তু করতে পারে, এবং তাতে গিয়ে কি হবে, বাংলাদেশের যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর সেটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে, এবং এটা কিন্তু ইন্ডিয়া আবার নিতেও পারে ওখানে। এরকম ঠিক সেম আজকে যদি আমরা খালি গার্মেন্টস আর টেক্সটাইল নিয়ে কথা বলি, আজকে কেমিক্যাল ইন্ডাস্ট্রি আসেন, অনেক ধরনের কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলি বাই প্রোডাক্ট বাংলাদেশে চাইলেই কিন্তু করা যায়, এবং এগুলি আবার ওখানে কিন্তু যেতে পারে। সোলারের অনেক কম্পোনেন্ট আছে যেগুলি কিন্তু বাংলাদেশ করতে পারে, যেখানে সস্তা হবে। এনিথিং লেদার রিলেটেড এবং লেস প্রাইস ভ্যালুড আইটেম, এগুলি কিন্তু ওরা বাংলাদেশ থেকে নিলে ওদের জন্য যেমন কস্ট এফেক্টিভ হবে, বাংলাদেশেও কিন্তু সেক্টরগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে থাকবে। আজকে দেখেন, আজকে আমরা জুট এক্সপোর্ট করতে গেলে, জুটের এক্সপোর্ট করতে গেলে দেখা যায় সেখানেও তারা কিন্তু বাধা দিয়ে দেয়, হঠাৎ করে বলে ফেলে এটা এন্টি ডাম্পিং প্রাইস বলে আমরা কম। সো বিশ্বাসের জায়গাটা আসতেই হবে, যে বিশ্বাসটা আমার নেত্রী এবং আমরা পুরা দেশবাসী কিন্তু ইন্ডিয়ার প্রতি দেই, সেই জায়গাটা যদি হয় তাহলে দেখা যাবে অনেক ধরনের কম্পোনেন্ট আপনি পেয়ে যাবেন যেগুলি বাংলাদেশ এবং ইন্ডিয়া যদি আমরা একসাথে করি তাহলে বোথ দ্য কান্ট্রি উইল বি ইকোনমিক্যালি যেমন কম্পিটেন্ট হবে, এবং আমাদের ট্রেড গ্যাপও কমবে, এবং আমাদের প্রসপারিটি কিন্তু অনেক বেশি, সেখানে বাণিজ্য করবার অনেক জায়গা আছে। দেখেন বাই 20 বলা হচ্ছে যে 2026 এ ইন্ডিয়ার ইকোনমি সাইজ হবে $4.2 ট্রিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? এবং বাংলাদেশ কি এক্সপেক্ট করে? অনলি 8-10 বিলিয়ন। ইন্ডিয়ার অনেক বড় বাজার, সেখানে বাংলাদেশ ভারতের অনেক বড় বাজারে অনেক সম্ভাবনা রয়েছে, যেটি মানসিকতার পরিবর্তনের কথাই আপনি বলছেন। আমি ডক্টর হাসনাত আলী আপনার কাছে একেবারেই বুলেট পয়েন্ট হিসেবে বলবেন যে এই মুহূর্তে বাণিজ্য বাড়াতে কি করণীয়? এই মুহূর্তে বাণিজ্য বাড়ানোর জন্য সরকারকে ভারতের যে সমস্ত তারপরে ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট গুলো করা দরকার, বিশেষ করে বাংলাদেশের পণ্য, যে সমস্ত পণ্য বাংলাদেশ উৎপাদন করে কিন্তু ভারত যেগুলো আমদানি করে অন্য দেশ থেকে, আমাদের উৎপাদন করে ভারত ছাড়া অন্যান্য দেশে রপ্তানি করে, সেই সমস্ত পণ্য সহজেই ইন্ডিয়ার বাজারে যাতে বাংলাদেশ রপ্তানি করতে পারে, এবং সেই সমস্ত রপ্তানি করার ক্ষেত্রে যে সমস্ত বাধা, টেরিফ নন টেরিফ সমস্ত বাধাগুলো ইমিডিয়েটলি করা দরকার। এবং এক্ষেত্রে দুই দেশের সরকার, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ ভারত বন্ধুত্বের সর্বোচ্চ শেখরে অবস্থান করছেন, এটি স্বীকার করতেই হবে আমাকে। অতএব সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে, এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে আসবেন, এবং সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে যেন বাংলাদেশ সরকার ইন্ডিয়ার এই নন টেরিফ ব্যারিয়ারের যে বাধাগুলো সেগুলো দূর করতে হবে, টেরিফ নন টেরিফ ব্যারিয়ার সমাধান করার জন্য তড়িৎ উদ্যোগ গ্রহণ করতে হবে। আব্দুল মাতলুব আহমেদ, আপনি ভারত বাংলাদেশ চেম্বারের সভাপতি, তো অনেকগুলো সমস্যার কথা বলছিলেন যে বাণিজ্য আমাদের বারবার অনেক সম্ভাবনা আছে। আনোয়ারুল আলম চৌধুরী যেমন বলছিলেন যে ভারত চাইলেই অনেক জিনিস বাংলাদেশ থেকে নিতে পারে, তারা সে আমদানি করতে পারে, কিন্তু অনেক দূরবর্তী কোনো দেশ থেকে নিচ্ছে, এবং যার ফলে তাদেরও কিন্তু খরচ বাড়ছে। এই জায়গাগুলোতে B2B এবং B2G আলোচনার মাধ্যমে আপনারা কোনো ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করবেন কিনা? অবশ্যই বাংলাদেশের এক্সপোর্ট মার্কেট বেশিরভাগই হতে হবে ভারত, এবং ভারতের যে পারভেজ সাহেব বললেন যে $4.3 ট্রিলিয়ন ইকোনমিতে একটা ভাগ বসাতে হবে আমাদের, এবং সেটা কিন্তু আমাদের বাংলার ছেলেরা পারবে। এবং আমি এটা বলবো যে অবিলম্বে আমাদের যে ল্যান্ড পোর্টগুলো রয়েছে, সেটা প্রফেসর হাসনাত সাহেব যেটা বললেন, এই ল্যান্ড পোর্টগুলোকে আমাদের 24 আওয়ার্স খোলা রাখতে হবে, এবং প্রত্যেকটা ল্যান্ড পোর্টে অল প্রোডাক্টস যাতে আমরা আমদানি এবং রপ্তানি করতে পারি সেটার ব্যবস্থা করতে হবে। এবং ল্যান্ড পোর্ট অথরিটি অফ বাংলাদেশ, সেখানে যারা স্টেক হোল্ডার আছে, এই যেমন এখানে পারভেজ সাহেবরা আছেন বা প্রফেসর সাহেবরা আছেন, ওনারা এত স্টেক ওই ল্যান্ড পোর্ট অথরিটির বোর্ডে যাতে তারা থাকতে পারে, to give their concepts of how to use these land ports to our advantage for exports and also imports. And rightly said, trust build up between the two communities, two countries is vital. সরকার এবং সরকারের সাথে ট্রাস্ট বিল্ড আপ, ব্যবসায়ী এবং ব্যবসায়ীর সাথে ট্রাস্ট বিল্ড আপ, এবং লজিস্টিক্স যারা করছেন তাদের সাথে ট্রাস্ট বিল্ড আপ করলেই ইনশাআল্লাহ আমাদের
এই মার্কেট গ্রোথ এবং ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট গ্রোথ হতে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবার কথা থেকে যেটি উঠে এসেছে যে মানসিকতার পরিবর্তন করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। দর্শক, বীজ সংলাপ এই পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত হব বীজ সংলাপে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউজ 24 এর সাথে থাকবেন।